নমস্কার। আজ একটা শুভ দিন, নেতাজির জন্মদিন এবং আমাদের বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা। কিন্তু আমাদের জীবনে আর শুভ বলে কিছু নেই, কারণ 2 বছর ধরে আমাদের বাড়িতে আর কোনো পুজো হয় না। পুজো হয় না বলতে ঠাকুর ঘরে হয়তো লাইটই জ্বলে না, আর সারা বাড়িটা নিস্তব্ধ। তবুও আমি নেতাজির সুভাষচন্দ্র বোসের কাছে এবং আমাদের বিদ্যার দেবী অধিষ্ঠাত্রী দেবী বাগদেবীর কাছে করজোড়ে মিনতি করেছি যে মানুষের সাহস বাড়ুক, মানুষের চেতনা বাড়ুক, সৎ বুদ্ধির উদয় হোক। বিশেষ করে যারা এই ডাক্তার মেডিকেল লাইনে আছেন তাদের বলবো, তাদের উদ্দেশ্যেই আমার বলা, যে আপনারা সমাজসেবার কাজে এসে যদি দলদাসে পরিণত হন, কিছুই না দেখেন, কিছু দেখেও না দেখার ভান করেন, তাহলে যে অবস্থাটা হয়, সমাজ স্বাস্থ্য ব্যবস্থার আজকে আমাদের সেই ব্যবস্থা। নৈরাজ্যের স্বাস্থ্য দপ্তর, নৈরাজ্য নয়, নেই রাজ্য বললেই চলে। শিক্ষা ব্যবস্থারও সেই হাল, স্বাস্থ্য ব্যবস্থারও সেই হাল। চারিদিকে দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে। এখানে মানুষের চেতনা জাগ্রত হওয়ার খুব প্রয়োজন। মানুষ যেন চেতনা শক্তি হারিয়ে ফেলেছে, সবাই যেন আনন্দ ফুর্তি উল্লাস মদ মাতাল এসব নিয়ে একটা, কি বলবো, পশ্চিমবঙ্গটাকে দেখলে আর পশ্চিমবঙ্গ মনে হয় না। এর জন্য কি নেতাজি জেল খেটেছিলেন? এই কি আমাদের স্বাধীনতা? এই স্বাধীনতা আনার জন্য এত প্রাণ রক্তক্ষয়ী, এত ভালো ভালো মানুষ প্রাণ ত্যাগ করেছেন, জেল খেটেছেন। এই স্বাধীনতা, এই স্বাধীনতা তো আমরা চাইনি। এই স্বাধীনতা শাসক কক্ষিগত করে রেখেছে। সব দুর্নীতি, চোর, প্রত্যেকটা দপ্তরে দপ্তরে চুরি। আজকে স্বাস্থ্য দপ্তরে যে দুর্নীতি, সেখানে যদি স্বাস্থ্য দপ্তরের যারা মাথা, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি যদি জড়িয়ে না থাকেন, তা এইসব দুর্নীতি কি হয়? আর কি না, আমার মেয়েটা নাকি কি এমন দেখেছে যে তাকে পৃথিবীতেই বাঁচিয়ে রাখা গেল না। সে একটা অন ডিউটি ডক্টর। আমি সুমিত রায় তপাদার, অরুণাভ দত্ত চৌধুরী এবং আমার সেই রাতে যারা আমার মেয়ের সঙ্গে ডিউটি করছিল, এবং তো সেখানকার নার্স, গ্রুপ ডি, সবাইকে বলছি তাদের চেতনা শক্তি বাড়ুক, তাদের সাহস বাড়ুক। সাহস যেমন ছোঁয়াচে, ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমনি ছোঁয়াচে। আপনারা একজন সাহস করে এগিয়ে আসুন না, দেখবেন আবার সবাই সাহস করে এগিয়ে আসবে। কি এমন ভয় আপনাদের? একটা এরকম প্রাণ চলে গেছে যা দেখে একজন গ্রুপ ডি আতঙ্কগ্রস্ত হয়ে সেখানে অজ্ঞান হয়ে গেছেন। এই দৃশ্য দেখার পরেও আপনাদের মনে ভয়? আপনারা সোজা কথা সোজাভাবে বলতে পারছেন না? তাহলে আপনারা যারা কথা সোজাভাবে বলতে পারছেন না, তারাও সমান দোষী। যারা আমার মেয়েকে খুন করেছে আর যারা দেখেও না দেখার ভান করছে, সবাই সমানভাবে অপরাধী। আর অরুণাভ দত্ত চৌধুরী, আপনাকে বলছি শুনুন, আপনি কি ডাক্তার হয়েছেন যে ওরকম একটা দৃশ্য দেখে আপনার ওইটাকে সুইসাইড মনে হলো? আর আপনি পলি সমাদ্দারের কাছে গিয়ে বললেন আমার একটা পিজিটি ট্রেনি সুইসাইড করেছে, আপনি একটা এমার্জেন্সি টিকিট আমাকে দিন। আপনি কি সেই টোকা ডাক্তার? আর সুমিত রায় তপাদার, আপনি কি চিকিৎসা বিজ্ঞানটাকে কি গুলে খেয়েছেন? আপনি কিভাবে মৃতদেহ
সে কি মৃত না জীবিত দেখতে হয় সেটা ভুলে গেছিলেন? আপনি মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখেছিলেন না কি করে দেখেছিলেন আপনি? আর আপনি কি করে জানলেন যে আমার মেয়ে বিকেল 4টে থেকে 8টা অবধি হসপিটালে ছিল না? কোথায় ছিল মেয়ে? তার দেখার দায়িত্ব কার ছিল? আপনি কি করে জানলেন যে ওর মুখে যে আঁচড় কামড়ের দাগ ছিল সেগুলো তার ওই দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট তো দুদিন আগে হয়নি, অ্যাক্সিডেন্ট তার হয়েছিল 6 মাস আগে। আপনার মগজাস্ত্র তো একটু শান দিন। আর আপনি মনে করুন তো সেই 2 আগস্টের কথাটা মনে আছে? আমার মেয়েটা জ্বর অবস্থায় আপনার কাছে ছুটি চেয়েছিল। আমি বাইরে গাড়িতে অপেক্ষা করছিলাম, আপনাকে বলেছিল স্যার আমি পারছি না, আমি অসুস্থ, আমাকে একটু ছুটি দিন। আপনি দিয়েছিলেন না ছুটি? আপনি তাকে পুরো ডিউটি করে তারপর 3টের সময় কাঁদতে কাঁদতে সে গাড়িতে এসেছিল। আগের বৃহস্পতিবারে তাকে অসুস্থ মেয়েটাকে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরেও রোববারেও আপনি 36 ঘন্টা ডিউটি দিয়েছিলেন, তারপরের বৃহস্পতিবারেও তাকে 36 ঘন্টা ডিউটি দিয়েছিলেন। আপনি একটু দেখুন। আপনারা না বলেছেন আমার মেয়ের মতো? আপনার মেয়ে হলে কি করতেন আপনারা? আপনারা কি তাকে সেদিন পড়াতে দিতেন? কেন করলেন এটা? আপনারা আমাদের লোকাল এমএলএ কমিশনার তাদের নিয়ে দ্রুত সৎকার করিয়ে দিলেন। তারপরেও এমএলএ আমাদের সঞ্জীব, আমাদের পাশের বাড়ির প্রাক্তন কমিশনার, তাকে ওয়েল ডান বয় বললেন চুল্লিতে ঢুকিয়ে দিয়ে। আর মাননীয়া, আপনি কোন টেনশনে রাত্রে 2টো অবধি ঘুমাতে পারলেন না? মেয়েটাকে পড়ানো না হলে কোনো তথ্য প্রমাণ থাকবে সেটা কিছু বিনীত গোয়েল কি সব ঠিকঠাক করতে পারছেন কিনা? আপনাদের এমএলএ সাহেব ঠিকঠাক করতে পারছেন কিনা? সোমনাথ দে সে ঠিকমতো গ্রিন করিডর করে ডেড বডিটা পড়াতে পারলো কিনা? এইসব তত্ত্বাবধান করছিলেন তো আপনি? কি করছিলেন আপনি? আপনি যেদিন আমাদের বাড়িতে এসেছিলেন সেদিনও আমি বলেছিলাম যে সঞ্জয় রায় একা এই কাজ করেনি। আপনি সেদিন কিন্তু মেনেছিলেন। কিন্তু যেদিন সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো সেদিন আপনি বললেন আমার কাছে থাকলে আমি ফাঁসি করিয়ে দিতাম। তো মহামান মাননীয়া, সেটাও কি আপনার হাতেই চলে? আপনি তো স্বাস্থ্যমন্ত্রী, আপনার কথাতেই আমার মেয়ের মৃত্যুটা হয়েছে এবং আপনার কথাতেই সব কিছু হয়েছে। আমরা সবটা জানি, শুধু প্রমাণের অপেক্ষা। তাই আপনাদের একটু শুভবুদ্ধি। আমি আজকে সরস্বতী দেবীর কাছে করজোড়ে প্রার্থনা করেছি সে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতিটা একটু বন্ধ হোক, মানুষ একটু তাদের শরীর খারাপ হলে যেন একটু স্বাস্থ্য সে পরিষেবাটা পায়। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করি ডাক্তাররা তাদের কাজের জায়গায় যেন একটু তাদের যেভাবে সঠিক নিয়ম সেটা যেন পালন করেন। সবাই যদি সবার নিয়মটা সঠিকভাবে পালন করেন তাহলে তো আর এটা হয়ই না। কেন ঘটলো এটা আমি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে জিজ্ঞেস করব না? আমাদের পুলিশ মন্ত্রীর কাছে জিজ্ঞেস করব না যে কি তদন্ত হলো? একটা এরকম দেহ দেখে ডাক্তাররা সুইসাইড বলবে, তাহলে সেই ডাক্তাররা তো টুকে পাস করা সব। এটা বলতে আমার আর কোনো দ্বিধা নেই। আমি আজকে সব কিছু পরিকল্পনা করা হয়েছে, কারণ ওই দিন আমার মেয়ের ডিউটি ছিল না, ডিউটি ছিল আদিত্যর। আচ্ছা সুমিত্রা তফাদার, আপনি কেন আমার মেয়ের 3 অফিসটা কেড়ে নিয়েছিলেন, কেড়ে নিয়ে আদিত্যকে দিয়েছিলেন? আমার আরো অনেক কোশ্চেন আছে। কেন আমাদের সেকেন্ড পোস্টমর্টমের টাইম দেওয়া হলো না? আরজি করে কি মর্গের অভাব পড়েছিল? আমার মেয়েটাকে ওরকম ফেলে রেখেছিলেন কেন, বেয়ারিশ লাশের মতো, যেন কুকুর বেড়াল পালাতে পারলে আপনার আর এখান থেকে এইটুকু বরানগর আপনি একবারও আমাদের সাথে ফোন করে খবর নিতে পারেননি। অথচ আমার মেয়ের মৃত ওই স্মারকটা নিয়ে কি দেখাতে চাইছেন? কোন মহানুভবতা দেখাতে চাইছেন আপনি?
আর সেদিন যে অর্ক সেন, গোলাম আজম, শুভদীপ মহাপাত্র, তারা কোথায় আজকে? আমি একে একে সবার কাছ থেকে জবাব নেব। আর আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে তার কাছে আরও সাহস, আমার যেন আরও সাহস বাড়ে, আমি যেন আরও জোর গলায় আমার মেয়ের যে মৃত্যু হয়েছে, মেয়েটাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না, আমার ঘরটা শূন্যই থেকে যাবে, কিন্তু আমি লড়ে যাব যেন আর কোনো বাবা মার এই ঘটনা সহ্য করতে না হয়। সেদিন যা পুলিশ আমাদের অত্যাচার করেছিল, এই অত্যাচারী পুলিশ, পাঁচাটা পুলিশ, এদের শিক্ষার আলো নেই এদের ভেতরে। শিক্ষা, এরা মা সরস্বতীর কৃপা লাভ করুক, এদের মনে শিক্ষার আলোটা অন্তত জাগুক। শিক্ষা, সুশিক্ষা আর উচ্চশিক্ষা, দুটোর মধ্যে তো অনেক তফাৎ। উচ্চশিক্ষা মানে সেটা টাকা দিয়েও কেনা যায়। তা আপনারা কি টাকা দিয়ে দিয়ে কিনে এই শিক্ষিত হয়েছেন? কেন আপনারা এরকম শিক্ষিত হয়ে দলদাসে পরিণত হয়েছেন? আপনাদের জন্যই কিছু ভালো মানুষের নীরব থাকার কারণে আজকে আমার মেয়েটাকে আমি হারিয়েছি। আজ কিছু ভালো মানুষ সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষ করেছে বলেই, আমাদের স্বাস্থ্যমন্ত্রীই করেছেন সন্দীপ ঘোষকে এই একটা থেট কালচারের রূপান্তরিত করে স্বাস্থ্য ব্যবস্থাটার এই বেহাল দশাটা বানিয়েছেন। এটা সমস্ত মানুষের অধিকার, তাই সমস্ত মানুষকেই বলবো, জনগণকে, আমরা যদি অন্যায়কে অন্যায় বললি, তাহলে আমাদের লড়াইটা, আমার মেয়ের বিচারের যে লড়াইটা, সেটা আমরা কেন একতাবদ্ধ হয়ে লড়তে পারছি না বলুন তো? সবাই একতাবদ্ধ হন, আশা হারাবেন না, ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করতে হবে, সেই সুদিনের অপেক্ষা। সাহসী হন, ভয় করবেন না, সাহসীও শো আছে, ভয়ও যেমন শো আছে, সাহসীও তেমনি শো আছে। সাহস একজন করে এগিয়ে এলে পরের জন্য সাহসী হবে। কেউ টাকা নিয়ে, এই যে আমার মেয়ের মৃত্যু ঘটেছে, ডেড বডির সামনে টাকা নিয়ে এসেছে, এরকম প্রত্যেক জায়গায় নিয়ে আসে, আর প্রত্যেকটা মা বাবা ভয় পেয়ে এই টাকা নিয়ে মুখ বন্ধ করে থাকে। প্লিজ এগুলো করবেন না, এটা সমাজের অধপতন হচ্ছে। আমি সবাইকে বলবো, বিবেকের জাগ্রত হোক, চেতনার জাগ্রত হোক, সমাজটা সুষ্ঠু সমাজ হোক, পরবর্তী প্রজন্মকে যেন আমরা একটা সুস্থ সমাজ দিয়ে যেতে পারি। আর এই সুমিত রায় তফাদার, অরুণাভ দত্ত চৌধুরী, আর এই সন্দীপ ঘোষ, আর এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সবাই একটু সতর্ক হন, আমরা কিন্তু ছেড়ে দেব না। আর সিবিআই অফিসার, আপনাদের বলছি, আপনারা কিন্তু ভুল জায়গায় ভুল কাজ করছেন, আমরা কিন্তু আপনাদেরও ছেড়ে কথা বলবো না। নমস্কার।